হ্যালো শ্রোতারা, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আবারও ফিরে আসলাম আজ তাহা গল্পের নতুন পর্ব নিয়ে। তো চলুন গল্পে ফিরে যাই। ফিওনা আর লিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে ক্যান্টিনে বসেছে। উভয়ই খাবার নিচ্ছিল, কিন্তু ফিওনার মন আজ অন্যত্র। খাবারের স্বাদ বা ক্যান্টিনের কোলাহল কোনো কিছুই যেন তার ভাবনাকে স্পর্শ করতে পারছিল না। সে গভীরভাবে মগ্ন ছিল গত রাতের বিদ্যুৎ ঝলকের মতো অভিজ্ঞতায়। অবশেষে লিনের নীরবতাকে ভেঙে দিয়ে ফিওনা এক নিঃশ্বাসে সব খুলে বলল। জ্যাসপার অরিজিন, সহিংসতা এবং চোখের রহস্যময় আকর্ষণ। লিন চমকে উঠল। তার চোখের বিস্ময়ের ছায়া। তুমি বলছো লোকটা তার নাম বলেছে জ্যাসপার অরিজিন? এমন নাম তো কখনো শুনিনি। লিন একটু থেমে বলল, দেখতে কেমন ছিল? ফিওনা এক মুহূর্তের জন্য স্থির হলো, তারপর আস্তে করে বলল, বলেছি না, শুধু তার চোখ দুটো দেখেছি। চোখের মধ্যে ছিল এক ধরনের অদ্ভুততা, অলিভ সবুজ, কিন্তু তার দৃষ্টিতে ছিল এক মায়াবী নেশা, যা কোনো মানুষের চোখে দেখিনি আগে। চোখের সেই চাহনি আমার আত্মার গভীরে প্রবেশ করেছে, এক অদ্ভুত শক্তি। লিন কিছুক্ষণ নীরবে ফিওনার মুখের দিকে তাকিয়ে থাকলো, যেন এই গল্প তার মনোজগতে এক নতুন ভয় ঢুকিয়ে দিয়েছে। তারপর ধীরে ধীরে বলল, অদ্ভুত? এমন লোক কিভাবে হঠাৎ করে তোর সামনে এলো বল? ফিওনা হালকা নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি না, তবে সে স্বাভাবিক নয়। আমি নিশ্চিত তাকে এর আগেও আমি দেখেছি, আমাদের বাড়ির বাইরে। ফিওনার কথা শোনার পর লিন গভীর চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ নীরবে থেকে ও মুখ তুলে বলল, বিষয়টা খুবই গভীর ভাবনার যোগ্য। পরের বার যদি আবারও দেখা হয়, তুই অবশ্যই তার সম্পূর্ণ মুখ দেখার চেষ্টা করবি, তার পরিচয় জানার চেষ্টা করবি। কিন্তু শোন, লিয়ার সাথে আর কোথাও যাস না। কাল রাতে যা ঘটেছে তোর সাথে, তা থেকে বোঝা যায় তোর একটা বড় বিপদ হতে পারতো কালকে। ফিওনা মাথা নাড়ল, চোখে চিন্তার ছায়া। লিনের সতর্কবাণী ওকে নিঃশব্দে ভাবতে বাধ্য করল, কৌতূহল না, সতর্কতা। ফিওনা ভার্সিটি থেকে ডরমিটরির দিকে ধীর পদক্ষেপে ফিরছিল। মনে তখনও ঘুরছে সেই রহস্যময় লোক, তার অদ্ভুত অলিভ গ্রিন চোখ। রুমে প্রবেশ করতেই ফিওনা দেখতে পেল লিয়া সবেমাত্র ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়েছিল। লিয়া ফিওনাকে দেখে একটু অস্বস্তিতে পড়ে গেল। মুখে এক ধরনের অপরাধ বোধের ছাপ নিয়ে ধীরে ধীরে এগিয়ে এসে বসল। সে বলল, ফিওনা, আমি সত্যি দুঃখিত গত রাতের জন্য। তোমার কোনো বিপদ হতে পারতো আমার সঙ্গ দিয়ে, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। ফিওনা ফিওনা লিয়ার দিকে তাকিয়ে এক মুহূর্ত ভাবল, তারপর হালকা এসে বলল, থাক, কোনো সমস্যা নেই, তুমি এমনটা তো ইচ্ছে করে করনি। লিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু ফিওনা আর কিছু বলল না। জ্যাসপার অরিজিনের কথা তার মনে থাকলেও সে একবারের জন্যও লিয়াকে সেই লোকটির ব্যাপারে কিছু জানালো না। মনস্থির করে নিল, এই রহস্য এখনও তার ভেতরে চেপে রাখা উচিত। ল্যাবের স্নিগ্ধ অথচ চাপা আলোয় বসে আছেন মিস্টার চ্যাংশি আর ওয়াংলি।
অ্যাথেরিয়ানের বন্দিত্ব তাদের গবেষণার কেন্দ্রবিন্দুতে একটি প্রাণশক্তি, যা প্রকৃতির নিয়মকে চ্যালেঞ্জ জানায়। তাদের প্রকল্প এখন ঠিক পর্যায়ে, ড্রাগনটিকে অন্য কোথাও স্থানান্তর করতে হবে। মিস্টার চ্যাংশিং নিজের লক্ষ্য নিয়ে তীব্রভাবে ভাবছেন। অ্যাথেরিয়ান ড্রাগনের শক্তি, পূর্ণ সম্ভাবনা এখনও আমরা স্পর্শ করতে পারিনি। তবে একবার যদি আমরা এটি নিয়ন্ত্রণে আনতে পারি, মানুষকে আমরা অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো। মিস্টার চ্যাংশিং ধীরে ধীরে বললেন। ওয়াংলি একটু হেসে বলল, আর যদি তা হয় তবে তো বিশ্ব আমাদের হাতের মুঠোয় আসবে। হ্যাঁ, সুপার হিউম্যান মস্তিষ্কে অপ্রতিরোধ শক্তি ধারণ করবে, এমন কিছু যা আগে কখনো হয়নি। তার শক্তি দিয়ে আমরা এমন সব আধুনিক যন্ত্র উদ্ভাবন করতে পারবো যা বিশ্বের ধারণার বাইরে। চ্যাংশিং চিন্তিতভাবে মাথা নাড়লেন। তবে মনে রাখো, এটা শুধু ক্ষমতার প্রশ্ন নয়, এটা মানবদের উন্নতির প্রশ্ন। ওয়াংলির চোখে এক ধরনের অদ্ভুত আলো ফুটে উঠল, যেটা চ্যাংশিং দেখতে পেল না। মানবতার উন্নতি অবশ্যই, কিন্তু ক্ষমতাও এক গুরুত্বপূর্ণ ব্যাপার, মিস্টার চ্যান। আর আমরা একবার অ্যাথেরিয়ানের শক্তিকে কাজে লাগাতে পারলে আমরা শুধুমাত্র বিজ্ঞানী হিসেবে নয়, পৃথিবীর ইতিহাসে কিংবদন্তি হয়ে উঠব। চ্যাংশিং সামান্য দ্বিধায় পড়লেন, কিন্তু ওয়াংলির প্রলোভন সংকুল কথাগুলো তাকে আবারও দিশা দিল। ঠিক আছে, তবে আমাদের দ্রুত কাজ করতে হবে, সময় আমাদের শত্রু হয়ে উঠতে পারে, মিস্টার চ্যাংশিং দৃঢ় কণ্ঠে বললেন। ওয়াংলি আরেকটু হাসল, তবে এবার তার চোখে ম্লান কৌতূহল। নিশ্চয়ই, তবে একবার আমরা সফল হলে সময় আমাদের হাতের মুঠোয় থাকবে। ওয়াংলি মাথা নাড়লেন, তার ঠোঁটের হাসি আরও প্রশস্ত হলো। অন্ধকারের গভীরে নির্জন গুহার ল্যাবটিতে হালকা আলো জ্বলছে, যেখানে জ্যাসপার তার বাবা ড্র্যাকোনিসের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। ড্র্যাকোনিস জ্যাসপার গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি অ্যাথেরিয়ানের কাছে পৌঁছানোর একেবারে দ্বারপ্রান্তে। আমি হিউম্যানদের মতো কিছু কৌশল অবলম্বন করছি, ধোঁকাবাজি, ছলনা। ওই ব্লাডি ফুলিশ হিউম্যানদের সঙ্গে ওদের মতো করেই খেলতে হবে। স্ক্রিনের অন্য প্রান্তে ড্র্যাকোনিসের মুখে উদ্বেগের ছাপ পড়ে, তার কণ্ঠ ভারী হয়ে ওঠে। মাই সান, যাই করো সাবধানে করো। তোমার কোনো ক্ষতি হলে ভেনাসের ওপর এক চরম বিপর্যয় নেমে আসবে। তুমি শুধু আমাদের আশা নয়, তুমি এই সাম্রাজ্যের প্রিন্স। জেসপার চুপচাপ শোনে, তারপর তার কণ্ঠে আরেকবার ভেসে আসে দৃঢ় প্রত্যয়। ড্র্যাকোনিস, আমি জানি আমার দায়িত্ব কী, আমি ব্যর্থ হব না। সন্ধ্যার আলোতে ফিওনা তার পড়াশোনার টেবিলের পাশে বসে ছিল। ঠিক তখনই লিয়া হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো। ফিওনা, লিয়ার গলার স্বর মিষ্টি। কি করছো? চলো চলো না বাইরে যাই, এখানে থেকে থেকে একটু আইসক্রিম খেয়ে আসা যাক। ফিওনার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আইসক্রিম? সত্যি বলছো? কেন নয়, অবশ্যই যাব আইসক্রিম খেতে। ফিওনা ফোন তুলে লিনকে কল করলো, সেও আসতে রাজি হলো। নভেম্বর হিমেল সন্ধ্যা। বেইজিং শহরের রাস্তা তখন অল্প আলোতে ঝলমল করছে। তিনজন মিলে গাড়িতে উঠল।
কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো ওনান মার্কেটের সামনে। রাস্তার ছোট ছোট ভ্যান্ডদের ভিড় উৎসবের আমেজে মেতে উঠেছে। ওদের তিনজনের হাতে তখন রঙিন কাপে ভরা মিল্ক চকলেট আইসক্রিম। শীতল সন্ধ্যার মধ্যেও আইসক্রিমের মিষ্টি স্বাদ তাদের আনন্দ দ্বিগুণ করে দিচ্ছিল। ফিওনা একবার চামচে তুলে নিয়ে ছোট্ট কামড় দেয়। লিয়া আর লিনের কণ্ঠস্বর হাসি আড্ডায় ভাসছে, অথচ ফিওনার মন অদ্ভুতভাবে ছটফট করতে লাগলো। কিছু একটা যেন ঠিক নেই, কেউ ওকে দূর থেকে লক্ষ্য করছে। এই অস্বস্তিকর অনুভূতিটা তার বুকে হঠাৎ চাপ সৃষ্টি করলো। লিন তার কাঁধে আলতো স্পর্শ করে বলল, ফিওনা, আমরা দুজন সামনের শোরুমটাই একটু শপিং করতে যাচ্ছি, তুই কি আসবি? ফিওনা একটু চমকে উঠে হেসে বলল, না না, তোরা যা, আমি এখানেই থাকছি, আইসক্রিমটা শেষ করতে চাই। লিয়া হেসে বলল, ঠিক আছে, তবে আমাদের দেরি হলে চলে আসিস। লিয়া আর লিন চলে গেল সামনের দিকে, শোরুমের দিকে। ফিওনা আবারও চারপাশে তাকালো। মনে হলো ছায়ায় ঢাকা কোনো দৃষ্টি ওর প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। ফিওনা আইসক্রিমের স্বাদে ডুবে আছে। হঠাৎ পেছন থেকে একটা গম্ভীর কিন্তু মৃদু কণ্ঠ ভেসে এলো, যা তার প্রশান্তি ভেঙে দিল। আমাকে আইসক্রিম খাওয়াবেন না? একাই খাবে কি? ফিওনা চমকে ওঠে। হৃৎপিণ্ড মুহূর্তেই দ্রুত গতিতে ধাক্কা দিতে শুরু করলো। দ্রুত পেছনে ফিরে তাকায়, আর তখনই তাকে দেখতে পায় সেই রহস্যময় পুরুষ যাকে সে আগেও দেখেছে। আজও তার মুখে মাস্ক, চোখে গাঢ় সানগ্লাস, এবার পরনে সাদা হুডি। ফিওনার গলা শুকিয়ে আসে, তবে সে নিজেকে স্থির রাখার চেষ্টা করে। তার কণ্ঠস্বর ধীর, তবে বিস্ময় স্পষ্ট। আপনি আবার এখানে? জ্যাসপার মৃদু হাসল, যা তার মাস্কের আড়ালে অনুভব করা গেল। আজকে তোমাকে আবার দেখার জন্য আসিনি, কিন্তু মনে হলো একা একা আইসক্রিম খাওয়া উচিত নয়, তাই ভাবলাম তোমার সঙ্গ দেই। ফিওনা তাকিয়ে রইল। তার হাতের আইসক্রিমটা কিভাবে অদ্ভুতভাবে ভারী লাগছে। আপনি আসলে কে? এভাবে আমাকে ফলো করছেন কেন? জ্যাসপার সামান্য হেসে বলল, ফলো করছি না, দেখা হওয়া তো কাকতালীয়, তবে যদি আমাকে তুমি একটা আইসক্রিম খাওয়াতে চাও তবে সেটা আপত্তি হবে না। ফিওনা কিছুটা বিরক্তি আর বিস্ময় মিশ্রিত চোখে জ্যাসপারের দিকে তাকায়। সে ঠান্ডা কণ্ঠে বলল, আপনি আমাকে সেদিন বাঁচিয়েছিলেন, সেই কৃতজ্ঞতার সুবাদে একটা আইসক্রিম খাওয়াতেই পারি। তো বলুন, কোন ফ্লেভারের আইসক্রিম খাবেন? জ্যাসপার নিঃশব্দে কিছুক্ষণ ফিওনার দিকে তাকিয়ে থাকে। অবশেষে তার ঠোঁট থেকে ধীর স্থিরভাবে বেরিয়ে আসে এই শব্দ, ফিওনা। ফিওনা বিস্ময়ে থমকে দাঁড়ায়। তার কপাল ভাঁজ করে বলল, কি? জেসপার মৃদু হেসে বলল, না মানে, বলছিলাম তোমার নাম ফিওনা, তাই তো? ফিওনা আরও অবাক হয়। তার নাম জানি এই অজানা লোকটি? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন আমার নাম? জেসপার নির্বিকার ভঙ্গিতে বলল, জানা তো গুরুত্বপূর্ণ নয়, আসল কথা হচ্ছে আমি চকলেট ফ্লেভারের আইসক্রিম খাবো। ফিওনা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে ঠোঁট কামড়ে ধরে। একটু ঠোঁট বাঁকিয়ে সে বলে, আচ্ছা, তবে আইসক্রিম খেতে হলে তো মুখের মাস্ক খুলতে হবে, তাই না? জ্যাসপার তার সানগ্লাসের
পেছনে লুকানো দৃষ্টিতে হাসল। সে এক পা সামনে এগিয়ে এসে ফিওনার দিকে তাকায়। তুমি আমার চেহারা দেখার জন্য বেশ কৌতূহলী, তাই না? জ্যাসপার ফিসফিসিয়ে বলল। আচ্ছা, আমি তোমাকে আমার চেহারা দেখাবো, তবে একটা শর্ত আছে। ফিওনা ভ্রু কুঁচকে গেল। কি শর্ত? ফিওনা জিজ্ঞেস করলো, কণ্ঠে একরকম সতর্কতা নিয়ে। জ্যাসপার থেমে হালকা হাসল। মনে মনে বলল, তার মনে হলো শিকারীর মতো তার ফাঁদে কেউ পা দিতে যাচ্ছে। তোমাকে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। ফিওনা কিছুক্ষণ চুপ করে রইল। এই অদ্ভুত লোকের সাথে বন্ধুত্ব? জ্যাসপার হঠাৎ করে ফিওনার কাঁধের পাশ দিয়ে দূর থেকে লিন আর লিয়াকে আসতে দেখল। চোখে একটা সতর্কতার ঝিলিক ফুটে উঠল। সে এবার ফিওনার দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে বলল, আচ্ছা, তবে আগামীকাল সন্ধ্যায় তুমি আমার সাথে দেখা করো, বেহাই লেকের পাড়ে। তার কণ্ঠে এমন কিছু ছিল যা ফিওনাকে বাধ্য করল মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যেতে। কিছু বলার আগেই লোকটি দ্রুত গতিতে পিছিয়ে গেল। তার হুডি বাতাসে হালকা দোলা খেল, আর চোখের পলকেই সে স্কার্ফ মিলিয়ে গেল জনতার ভিড়ে। ফিওনা কিছুটা হতভম্ব হয়ে তার চলে যাওয়ার পথে তাকিয়ে রইল। জ্যাসপারের কথাগুলো মনের মধ্যে প্রতিধ্বনি তুলছে। বেহাই লেক, কাল সন্ধ্যা। এর সাথে সাথেই এই এপিসোডটা শেষ হলো। পরবর্তী এপিসোডে কি হতে যাচ্ছে চোখ গেড়ে রাখবেন, আমার সাথে কান খুলে রাখবেন শুনতে পরবর্তী পার্টটি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। যেতে যেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। হ্যালো শ্রোতারা, বন্ধুরা, আবারও ফিরে আসলাম সুপর্ণা আপনাদের গল্প শোনাতে। তো আজ দাহা গল্পের পরবর্তী পর্ব নিয়ে আসলাম। চলুন গল্পের থেকে ঘুরে আসি। আজকের বিকেলটি অন্যরকম এক সৌন্দর্যে মোড়ানো। এক গভীর নীরবতা পুরো পরিবেশটিকে ঘিরে রেখেছে। লিয়া প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে গেছে, ফলে ফিওনা এখন সম্পূর্ণ একা। কিছুক্ষণ আগে গ্র্যান্ডপা ফোন করেছিলেন। বিশেষ এক জরুরি দায়িত্বে তাকে কয়েকদিনের জন্য লন্ডনে যেতে হবে। গ্র্যান্ডপার অনুপস্থিতির সংবাদ ফিওনার মনে চাপা উদ্বেগ থাকলেও সেই সুযোগে বাড়িতে গিয়ে মিস ঝাংয়ের সাথে দেখা করার ইচ্ছা তীব্র হয়ে উঠল। কিন্তু তার প্রতিটি ইচ্ছাকে ছাপিয়ে বারবার মনে ধাক্কা দিচ্ছে সন্ধ্যার সেই রহস্যময় পুরুষের সাথে সাক্ষাতের প্রতিশ্রুতি। তার সত্তা যেন এক অজানা আকর্ষণে টানছে। মন বলছে, যাও আবিষ্কার করো এই রহস্য, আর মস্তিষ্ক যুক্তি দেখাচ্ছে অচেনা কারো ডাকে সাড়া দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। এই দ্বিধাদ্বন্দ্বে ফিওনা নিজের বিছানায় বসে রইল। লোকটি তাকে বিপদ থেকে উদ্ধার করেছে সত্য, কিন্তু তার মধ্যে এমন কি আছে যা ফিওনাকে এত অজ্ঞাত পথে নিয়ে যেতে চাইছে? ফিওনা আর কালক্ষেপণ করল না। যখন সন্ধ্যার ছায়া বেইজিং শহরের আকাশে নেমে আসছে, সেই দ্রুত প্রস্তুতি নিতে শুরু করলো। আলমারি থেকে বেছে নিল হাঁটু পর্যন্ত দীর্ঘ ব্ল্যাক স্কার্ট এবং খয়েরি রঙের একটি টপস। চুলগুলোকে পরিপাটি করে পনিটেলের মতো বেঁধে ঠোঁটে গাঢ় খয়েরি লিপস্টিক লাগালো। হ্যান্ডব্যাগটি হাতে নিয়ে সে ডরমিটরি থেকে বেরিয়ে পড়ল। বাস চলতে থাকে, আর তার চিন্তারা আরও গভীরে প্রবাহিত হয়।
জীবনের এই প্রথম কোনো পুরুষের রহস্যময় আহ্বানে সে সাড়া দিচ্ছে। বেহাই লেকের তীরবর্তী সেই নির্জন স্থানে তার জন্য কি অপেক্ষা করছে সে কেবল সেই ভাবনায় ডুবে রইল। অন্যদিকে জ্যাসপার ততক্ষণে বেহাই লেকের উপর প্রান্তে পৌঁছে গেছে। সেই বিশাল উইলো গাছের নিচে সে স্থিরভাবে দাঁড়িয়ে একাকী। লোকের তীর বরাবর সাজানো লাইটগুলোর মৃদু আলোকছটা তার চারপাশে এক রহস্যময় আভা তৈরি করেছে। ফিওনা লোকের প্রশান্ত পরিবেশের দিকে ধীর পদক্ষেপে এগিয়ে যেতে যেতে অবশেষে তাকে দেখতে পায়। লোকটি পেছন ফিরে দাঁড়িয়ে 6 ফুট 2 ইঞ্চি দীর্ঘ দেহ এবং গাঢ় বাদামি ওভারকোটের আকৃতি সবকিছু মিলিয়ে নিশ্চিতভাবে বুঝিয়ে দেয় যে ইনি জ্যাসপার। ফিওনা কাছে পৌঁছাতে জ্যাসপার দ্রুত ঘুরে দাঁড়ায়। মুখে এখনো সেই পরিচিত সানগ্লাস আর মাস্ক, যেন পরিচয় গোপন রাখার তার জীবনে অনিবার্য অংশ। হ্যাঁ, তো এবার বলুন, আপনি আমার সাথে বন্ধুত্ব কেন করতে চান? ফিওনা সরাসরি প্রশ্নটি ছুড়ে দেয়, তার কণ্ঠে কৌতূহল এবং সতর্কতা দুটোই স্পষ্ট। এটা একটা রহস্য, আর তুমি ধরে নিতে পারো তোমাকে প্রথম দেখেই আমার অদ্ভুত রকম ভালো লাগা কাজ করেছে। জেসপার মৃদু হেসে উত্তর দিলে, তাহলে এবার আপনার মুখ দেখান। ফিওনা দাবি জানায়, আজকে তো কথা দিয়েছিলেন আপনার চেহারা প্রদর্শন করবেন। হ্যাঁ, করব তো। চোখ তো আগেই দেখেছিলে, জেসপার রহস্যময় কণ্ঠে বলল। ধীরে ধীরে জেসপার সানগ্লাসটি খুলে ফেলে। সন্ধ্যার আলোয় তার অলিভ গ্রিন চোখ জ্বলজ্বল করে উঠল। ফিওনা মন্ত্রমুগ্ধের মতো সেই চোখ জোড়াতে তাকিয়ে থাকে। সময় যেন সেখানেই থেমে যায়। এরপর জেসপার এক হাতে টেনে নিজের মাস্ক খুলে ফেলে। হঠাৎ করেই ফিওনার সামনে ভেসে ওঠে তার মুখমণ্ডল, যা যেন এই পৃথিবীর নয়, বরং মহাবিশ্বের এক অপার্থিব রত্ন। তার রূপ মাধুর্য ভাষায় প্রকাশ করার মতো নয়, যেন স্বর্গের কোনো কারাগরের হাতে স্বর্গের কোনো কারিগরের হাতে নির্মিত এক নিখুঁত সৃষ্টি। তার ত্বক মসৃণ ও শুভ্র, যেন শীতল চাঁদের আলোর মতো। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় তার ঠোঁট যুগল হালকা রক্তিম বেগুনি, যা ড্রাগন ফলের মধ্যভাগের মতো রঞ্জিত। এই হালকা রক্তিম বেগুনি ঠোঁট তার অতিরিক্ত ফর্সা চেহারায় এক ঐশ্বরিক স্বাক্ষর এঁকে দিয়েছে। উঁচু গালের হাড় আর খুজ নাকের কারণে তার চেহারার যে তীক্ষ্ণতা ফুটে উঠেছে তা স্পষ্ট করে তোলে যে তিনি সাধারণ কোনো মানুষ নন। তার সৌন্দর্য পৃথিবীর সব রূপের ঊর্ধ্বে, যা কেবল রূপকথার রাজপুত্রের জন্য সংরক্ষিত। ফিওনা কথা বলার শক্তি হারিয়ে ফেলে। এই পুরুষটি কি সত্যি পৃথিবীর? সে কেবল এই প্রশ্নটি ভাবতে পারে। জ্যাসপারের অলিভ গ্রিন চোখের জাদুকরি আলোয় তার চেতনা গ্রাস হয়ে যায়। বন্ধুত্বের চুক্তি এবং ড্রাগনের তাপমাত্রা। ফিওনার বিমোহিত অবস্থার লক্ষ্য করে জ্যাসপার দ্রুত নিজের মাস্ক ও চশমা পুনরায় পরিধান করে। এই জন্যই বুঝি আপনি সবসময় আপনার মুখ ঢেকে রাখেন? ফিওনা কিছুটা মজার সুরে বলল। খোলামেলাভাবে হাঁটলে আশেপাশের সব মেয়েরা নিশ্চয়ই হুমড়ি খেয়ে পড়বে। জ্যাসপার মৃদু হেসে সম্মতি জানায়।
তবে এবার বন্ধুত্বটা চূড়ান্ত করা যাক বলে সে নিজের হাত বাড়িয়ে দেয়। ফিওনাও স্বতঃস্ফূর্তভাবে তার সাথে হাত মেলায়, কিন্তু মুহূর্তেই তার হাত সরিয়ে নেয়, কারণ জ্যাসপারের গায়ের তাপমাত্রা ছিল অবিশ্বাস্য রকম উচ্চ, প্রায় 48.8 ডিগ্রি সেলসিয়াস থেকে, মানে 120 ডিগ্রি ফ্যারেনহাইট। আচ্ছা, আপনার তো জ্বর এসেছে, ডক্টর দেখাননি? ফিওনা অবাক হয়ে জিজ্ঞেস করে। জ্যাসপার মনে মনে বুঝতে পারে তার ড্রাগন তাপমাত্রা নিয়ন্ত্রণে শুধু অ্যাসপিরাথ এর ডোজটি নিতে সে ভুলে গেছে। সমস্যা নেই, জ্যাসপার হাসি মুখে উত্তর দেয়। তুমি শুধু বলো আমার সাথে বন্ধুত্ব করতে রাজি কিনা। ফিওনা জ্যাসপারের দিকে তাকিয়ে হেসে বলল, হ্যাঁ অবশ্যই, কেন নয়, এখন থেকে আমরা বন্ধু। রাতের হিমুল বাতাস ফিওনার শরীর কাঁপছিল। জ্যাসপার তার কম্পন দেখে নির্লিপ্তভাবে নিজের ভারী বাদামি ওভারকোটটি খুলে ফিওনার দিকে বাড়িয়ে দেয়। কোটটি কাঁধের উপর ফেলে শরীরে জড়াতেই ফিওনার নাকে মৃদু এক অপার্থিব সুগন্ধি লাগে, স্যান্ডেল কাঠের মিষ্টি গভীর গন্ধ। কোটটির উষ্ণতা তার সমস্ত ঠান্ডা এক মুহূর্তেই দূর করে দেয়। ঠিক আছে, তবে চলো, তোমাকে বাসায় পৌঁছে দেই, জ্যাসপার বলল। ভার্সিটির সামনে গাড়িটি থামতেই ফিওনা নেমে পড়ে। আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? ফিওনা জানতে চায়। এটা নাও। জ্যাসপার তার ইমেল অ্যাকাউন্ট দিল। ফিওনা দ্রুত তা মনে রাখে। জ্যাসপার রহস্যময় হাসি দিয়ে গাড়ি স্টার্ট দেয় এবং দ্রুত গতিতে এগিয়ে চলে। ফিওনার মনে হঠাৎ করে ঝলক দিয়ে উঠে মিস ঝ্যাংয়ের সাথে দেখা করার কথা। ও মিস ঝ্যাং! সে উল্টো দিকে ঘুরে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। অবশেষে বাড়ির ভিতর প্রবেশ করে দেখতে পায় মিস ঝ্যাং গুরুতর অসুস্থ হয়ে গোঙাচ্ছেন। ফিওনা চিৎকার করে তার দিকে ছুটে যায়। অবস্থা দেখে বোঝা যায় তিনি মিনি স্ট্রোকের শিকার হয়েছেন। ফিওনা দ্রুত গাড়ি ডেকে মিস ঝ্যাংকে নিয়ে বেইজিংয়ের মেডিকেল সেন্টারে পৌঁছায়। হাসপাতালের করিডোরে সবাই যখন ব্যস্ত, ফিওনা তখন দিশেহারা। হঠাৎ হাসপাতালের সাদা আলোতে একজন ডাক্তারের আগমন ঘটে। সে দ্রুত নার্সকে নির্দেশনা দেয়, পেশেন্টকে ভেতরে নিয়ে যেতে হবে। ফিওনা অশ্রুসজল চোখে ডাক্তারকে দেখে কাঁদতে শুরু করে। প্লিজ ডক্টর, মিস ঝ্যাংকে সুস্থ করুন, প্লিজ ডক্টর। শান্ত হও মিস ফিওনা, ডাক্তার মৃদু কণ্ঠে বলল। তারপর তার মুখমণ্ডল থেকে মাস্ক খুলে ফেলল। অ্যালিসন ফিওনা, রাইট? ডাক্তারটি জিজ্ঞেস করলো। আপনি আমাকে কিভাবে চেনেন ডাক্তার? ফিওনার কণ্ঠে বিস্ময়। হাই, আমি ডক্টর লিউজাং। সে উজ্জ্বল হাসি দিয়ে জানালো, মিস্টার ওয়াংলির একমাত্র নাতি। ফিওনা বিস্ময়ে তাকিয়ে থাকে। ওয়াংলি, যিনি তার গ্র্যান্ডপা চ্যাংশিং এর সহযোগী? আমার গ্র্যান্ডফাদার তোমার কথা আমাকে সবসময় বলে, তিনি তোমার ছবিও দেখিয়েছিলেন, লিউজাং বলল। আর এখন আমার ধারণার থেকেও অনেক বেশি সুন্দরী তুমি। লিউঝাংয়ের কথা ফিওনা সামান্য শান্ত হয়। কিন্তু মিস ঝ্যাং কেমন আছেন? তুমি চিন্তা করো না, আমরা সব ধরনের যত্ন নিব। আমি অবশ্যই তাকে সুস্থ করে তুলব। লিউজাং তাকে আশ্বস্ত করলো। কিছুক্ষণ পর কফির কাপ হাতে নিয়ে লিউজাং ফিওনার সামনে আসলো। এই কফিটা তোমার জন্য, তুমি বেটার ফিল করবে বলে আশা করি। ধন্যবাদ ডক্টর, আপনি আসার পর আমার মনে একটু স্বস্তি এসেছে, ফিওনা বলল।
তোমার গ্র্যান্ডপা মিস্টার চ্যাংশিং খুবই বিচক্ষণ, লিউজং উজ্জ্বল চোখে বলল। আশা করি তুমি তার শিক্ষাগুলো মেনে চলবে। যখন ফিওনার জীবন এক অপার্থিব রহস্যের জালে জড়াচ্ছে, ঠিক তখনই তার সামনে হাজির হলো চ্যাংশিংয়ের সহযোগী ওয়াংলির নাতি। নিয়তি যেন একের পর এক নতুন চাল চলছে। তার সাথে সাথেই আপনাদের এই এপিসোডটিও এখানে শেষ হলো। তারপরে নতুন পর্ব নিয়ে আসবো, আপনারা সাথে থাকবেন আশা করি। আর সাথে সাথে লাইক কমেন্ট একদম শেয়ারও করে যাবেন। আপনারা কমেন্ট করেন না, আমার একদম ভালো লাগেন না জানেন। একটু কমেন্ট করে যাবেন তো, মনটা ভালো লেগে যায়। হ্যালো শ্রোতারা এবং বন্ধুরা, সুপর্ণার সাথে আজ যা হোক গল্পটি কেমন লাগছে শুনতে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তো চলুন নতুন পর্ব শুনে আসি। হাসপাতালের নিবিড় পরিচর্যার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। মিস ঝ্যাংকে আরও কিছুদিন থাকতে হবে, তবে তিনি এখন বিপন্মুক্ত। ধীরে ধীরে তার জ্ঞান ফিরছে। ফিওনা নিঃশব্দে ক্যাবিনের দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকে মিস ঝাংয়ের শীর্ণ মুখাবয়বের দিকে তাকিয়ে তার হৃদয়ে কিছুটা স্বস্তি নেমে এলো। দীর্ঘ শ্বাস ফেলে ফিওনা পাশে এসে বসল। ওহ মিস ঝাং, এখন কেমন বোধ করছেন? আমি যে কি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, ফিওনা বলল। তার কণ্ঠস্বর আবেগে কাঁপছিল। এই পৃথিবীতে গ্র্যান্ডপা আর মিস জ্যাং ছাড়া তার আর কেউ নেই। তাই তার অন্তরের গভীরে প্রিয়জন হারানোর ভয় বারবার ঢেউ তুলছিল। মিস ঝ্যাং ধীরে ধীরে ফিওনার দিকে তাকালেন। মুখে কথা বলার শক্তি নেই, কিন্তু ঠোঁটের কোণে একটি মৃদু হাসির আভা ফুটে উঠল। তিনি খুব ধীরে নিজের কম্পিত হাতটি ফিওনার হাতের উপর রাখলেন। চোখে ছিল অব্যক্ত সান্ত্বনার ভাষা, যেন ইশারায় বলছেন, খেদো না, দেখো আমি তো ফিরে এসেছি। ফিওনা অজান্তেই মিস ঝ্যাংয়ের হাত শক্ত করে চেপে ধরল। এই স্পর্শের ভেতর থেকেই সে শক্তি গ্রহণ করল। সেই স্পর্শে লুকানো ছিল হারিয়ে না যাওয়ার আশ্বাস। একটু পর ফিওনা ফোনটি তুলে গ্র্যান্ডপাকে ধরল। তার কণ্ঠে তীব্র উৎকণ্ঠা। গ্র্যান্ডপা, মিস ঝ্যাংয়ের অবস্থা গুরুতর ছিল, স্ট্রোক হয়েছিল, তবে এখন জ্ঞান ফিরেছে। ফোনের ওপাশ থেকে ভেসে এলো এক অজানা নীরবতা, যা গ্র্যান্ডপার উদ্বেগের প্রতিচ্ছবি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বললেন, ফিওনা, আমি খুবই চিন্তিত, কিন্তু কাজ ফেলে এখনই ফেরা সম্ভব নয়। তোমাকে মিস ঝ্যাংয়ের খেয়াল রাখতে হবে। সে এখন খুবই দুর্বল, আর তুমি নিজেও সাবধানে থেকো। গ্র্যান্ডপার কণ্ঠে এক শীতল তাগিদ ছিল, যার ভেতর ফিওনা অনিশ্চয়তার ছায়া অনুভব করল। গ্র্যান্ডপা, চিন্তা করবেন না, আমি মিস ঝ্যাংয়ের পাশে আছি। ফিওনার কণ্ঠে মৃদু দৃঢ়তা শোনা গেল। তবে তুমিও সাবধানে থাকবে। আমি তোমার জন্য চিন্তিত। দায়িত্বের ভার নিজের কাঁধে নিয়ে ফিওনা ফোনের সংযোগ বিচ্ছিন্ন করল। হাসপাতাল থেকে ক্লান্ত শরীরে ফিওনা ডরমিটরিতে ফিরে এলো। দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখলো লিয়া বিছানায় বসে মোবাইলে কিছু দেখছে। ফিওনাকে দেখেই লিয়া উঠে দাঁড়ায়, কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। কোথায় ছিলে তুমি? আর ফোন ধরোনি কেন? আমি কতবার কল করেছি জানো? আমি ভীষণ চিন্তিত ছিলাম। লিয়ার উদ্বিগ্ন প্রশ্নগুলো ফিওনার মনে মুহূর্তেই বিদ্ধ হলো। সে ধীরে ধীরে বিছানার পাশে বসে শান্ত স্বরে বলতে শুরু করলো, মিস ঝাংয়ের হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, স্ট্রোক হয়েছিল ওনার। তাকে নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল। আমি তার সাথেই ছিলাম, তাই ফোনটা খেয়াল করতে পারিনি।
ফিওনা সব বললেও জ্যাসপারের বিষয়টি এড়িয়ে গেল। সেই স্মৃতিটা মনের এক গভীর গোপন কোণে একান্ত বন্দি করে রাখলো। লিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি খুব চিন্তায় ফেলে দিয়েছিলে আমাকে, এখন ফিরে এসেছো, এটাই যথেষ্ট। কিছুক্ষণ বিশ্রামের পর ফিওনা ল্যাপটপ টেনে নিয়ে এসে ডেস্কের সামনে বসলো। সে জ্যাসপারের মেলটি খুলল। ইনবক্স এক মুহূর্ত চুপ করে থাকার পর সাহস করে পাঠালো, হাই, আই এম ফিওনা। নীরবতা তাকে গ্রাস করলো। কোনো উত্তর নেই। ফিওনা হতাশ হয়ে ল্যাপটপ বন্ধ করার উপক্রম করলো। ঠিক তখনই পর্দায় রিপ্লাই ভেসে এলো, এখনো জেগে? আর এত রাতে টেক্সট? ফিওনা চোখে আলো খেলে গেল। সে জ্যাসপারকে তার মনের ভার একে একে খুলে বলতে শুরু করলো। মিস ঝ্যাংয়ের অসুস্থতা, নিজের একাকিত্ব, সমস্ত অনুভূতির তিক্ততা। জ্যাসপার মনোযোগ দিয়ে পড়ল, কিন্তু তার মনের গভীরে অপ্রকাশিত অস্থিরতা কাজ করছিল। ভ্রু কুঁচকে সে মনে মনে চাপা সরে বলল, উফ, সাচ আ ব্লাডি ফুলিশ হিউম্যান। এদের ইমোশনগুলো দেখলে মেজাজ খারাপ হয়ে যায় আমার। এই আবেগ অনুভূতি কি এতটাই প্রয়োজনীয়? আমার মিশন বড়, এতটুকু আবেগই ন্যাকামি সহ্য করতেই হবে। জ্যাসপার, নিজেকে নিয়ন্ত্রণ করো, টেম্পার হারালে কিন্তু চলবে না। তবুও জ্যাসপার তার বার্তায় ফিওনাকে শান্ত করতে শুরু করলো। ফিওনা, আমি জানি এই সময়টা তোমার জন্য কঠিন। আমি জানি তুমি একজন শক্তিশালী মেয়ে। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। জ্যাসপার নিজেকে সংযত করে রাখলো, কারণ তার সামনে এক বিশাল দায়িত্ব। মনের ভিতরে বিরক্তির স্রোত বইলেও বাইরে এসে বজায় রাখলো ঠান্ডা বুদ্ধিমত্তা। কিছুক্ষণ আলাপ শেষে ফিওনা ক্লান্ত মনে জ্যাসপারকে শুভরাত্রি জানিয়ে ঘুমাতে গেল। কিন্তু জ্যাসপার তখনও কম্পিউটারের সামনে বসে মানবীয় আবেগের সাথে জড়িয়ে থাকা এই নিরর্থক কথোপকথনগুলো ওর মেজাজের ওপর এক অদ্ভুত ভার তৈরি করছে। তার শরীর দিয়ে প্রবাহিত ড্রাগনীয় শক্তি যেন হুঙ্কার ছেড়ে পুরো ল্যাবটাকে আগুনের জ্বলন্ত শিখায় পরিণত করতে চাইছে। ঠিক তখনই ল্যাবের দরজায় ধীর পায়ে আরেকজন ড্রাগনের প্রবেশ ঘটে। সে ছিল ধূসর রঙের ড্রাগন, ভেনাসের অন্যতম শক্তিশালী সদস্য এবং জ্যাসপারের প্রিয় ড্রাগন থারিনিয়াস। তার চোখে বিদ্যুতের মতো ঝিলিক, হাতে এক বিশেষ তথ্য। জ্যাসপার মেজাজ সামলাতে না পেরে টেবিলের উপর একটি মুষ্টি আঘাত করল। রাগে তার চোখ দুটো জ্বলছিল। থ্যারেনিয়াস রুমে প্রবেশ করে সম্মান প্রদর্শন করে বলল, প্রিন্স অরিজিন, বিশেষ তথ্য রয়েছে। কী তথ্য থ্যারেনিয়াস? জ্যাসপার ধীর অথচ গভীর কণ্ঠে জিজ্ঞেস করল। প্রিন্স, এই রাগটা আপাতত নিয়ন্ত্রণ করুন। থ্যারেনিয়াস শীতল কণ্ঠে বলল, চ্যানশিং আর ওয়াংলি ইতিমধ্যেই অ্যাথেরিয়ানকে অন্য জায়গায় সরানোর পরিকল্পনা করছে। জ্যাসপার থ্যারেনিয়াসের দিকে তাকিয়ে স্থির হয়ে গেল। তারা কি পাগল? সে কঠিন কণ্ঠে বলল, তারা জানে না অ্যাথেরিয়ানকে সরানো মানে কি বিপদ ডেকে আনা। থ্যারেনিয়াস মাথা ঝাঁকিয়ে বলল, তারা জানে না ওয়াংলি অ্যাথেরিয়ানের ক্ষমতা ব্যবহার করে চিরন্তন জীবন পেতে চায়, আর চ্যানশিং সারা বিশ্বে খ্যাতিমান হতে চায়। আমরা দ্রুত কিছু না করলে ড্রাগন শক্তি তাদের হাতে মুঠোয় চলে যাবে। জ্যাসপার দাঁতে দাঁত চেপে বলল, আমাদের আর বেশি সময় নেই, এখনই কিছু করতে হবে। জ্যাসপার গভীর চিন্তায় ডুবে থাকলো, ভ্রু কুঁচকে দেয়ালের দিকে তাকালো।
2-1 দিনের মধ্যেই তাকে সেই মেয়েটিকে ফিওনাকে লেবে নিয়ে যেতে হবে। এই মানবী কন্যাটিকে ব্যবহার করেই তাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, কারণ অ্যাথেরিয়ানকে মুক্ত করার সময় ফুরিয়ে আসছে। যে কোনো উপায়ে তাকে সেখানে নিয়ে যেতে হবে, জ্যাসপার সংকল্প করল। লন্ডনের প্রবাদ প্রতিম বিজ্ঞানী স্যামুয়েল হার্ডিং এর বিশাল ল্যাবরেটরিতে গভীর এক ষড়যন্ত্র চলছে। মিস্টার চ্যাংশিং তার পাশে অতি সূক্ষ্ম পরিকল্পনার জালে বোনা ওয়াংলির সাথে দাঁড়িয়ে। এবার সময় এসেছে, চীন আর নিরাপদ নয়। চ্যাংশিং ক্ষীণস্বরে বললেন। ওয়াংলি আরও এক ধাপ এগিয়ে বললেন, আর যদি সেই অভিশপ্ত জ্যাসপার ড্র্যাগন লন্ডনে এসে হাজির হয়, তাকে বিনাশ করতে হবে, অন্যথায় সে আমাদের সব পরিকল্পনা নস্যাৎ করবে। চ্যাংশিংয়ের ঠোঁটের কোণে এক ঠান্ডা হাসি ফুটে উঠল। জ্যাসপার আসলে তাকে এখানে বন্দি করব, অথবা শেষ করে ফেলব। অ্যাথেরিয়ান মুক্ত হতে পারবে না। সকালবেলার সূর্যলোক ভিজে ভার্সিটির পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল ফিওনা আর লিন। ক্লাস শেষের ক্লান্তি চেহারায় থাকলেও এক কাপ কফির আশায় তারা দ্য স্কলার্স ভিউ কফি শপের দিকে পা বাড়ায়। পথের ধারে ফিওনার চোখ আটকে গেল দূরে একটি সাদা রঙের বিলাসবহুল গাড়ি দাঁড় করানো। গাড়ির দরজা খুলছে আর সেখানে দাঁড়িয়ে আছে জ্যাসপার, মাস্ক ও সানগ্লাস ছাড়া। তার সেই চিরাচরিত শীতল ভঙ্গি আর তীক্ষ্ণ দৃষ্টিতে সূর্যের রশ্মিতে বর্ণিত এক দেবদূত। তার রূপে জগতের নয়, সোনালি রশ্মির প্রতিফলনে গায়ের উজ্জ্বলতা ঠিকরে পড়ছে। সাদা ফর্মাল শার্ট আর কালো প্যান্টে তার প্রতিটি পেশি চিন্ময় শক্তিতে উদ্ভাসিত। শার্টের 3টি বোতাম খোলা, হাতা গোটানো, বাম কানে ঝোলানো সাদা পাথরের দুল, গলায় এক প্রাচীন যুগের রহস্যময় লকেট এবং হাতে কঙ্কাল আকৃতির ব্রেসলেট। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার সামনে অগ্রসর হয়। সে ধীর পায়ে এগিয়ে আসতেই বাতাস যেন থমকে দাঁড়ালো। তার গায়ের রং তুষারের মতো ফর্সা, নরম, স্বচ্ছ, এক অদ্ভুত ঠান্ডা ঔজ্জ্বল্যে জ্বলে ওঠা ত্বক, যেন বরফের ওপর সূর্য পরে চোখ ধাঁধিয়ে দেয়। মুখাবয়বটি তীক্ষ্ণ ও ভারসাম্যপূর্ণ, যেন পাথরের উপর খোদাই করা কোনো রাজপুত্র। কিন্তু যা প্রথমে চোখ কেড়ে নেয় তা হলো তার চোখ জোড়া। সেগুলো ছিল অলিভ গ্রিন, অতুলনীয় সবুজ চোখের মণি, যেন অজানা কোনো গ্রিক দ্বীপের জলরং। সেই চোখে তাকালে মনে হয় কেউ যেন তোমার আত্মাকে পড়ে ফেলছে। তার ঠোঁট ছিল হালকা রক্তিম বেগুনি, ক্রিমসন পার্পল। স্বাভাবিক রঙের বাইরে কিছু একটা মৃদু বিষাক্ত সৌন্দর্য যেন ঠোঁটে মিশে আছে। আর ঠিক শার্টের কলার ছড়িয়ে ঘাড়ের বাঁ পাশে দেখা যায় একটি সবুজ রঙের ড্রাগনের ট্যাটু, ডানা মেলা, আগুন খেকো চোখে অশান্তি আর মুক্তির প্রতিচ্ছবি। মনে হয় সেই ড্রাগন তারই এক ছায়া, অথবা সে নিজেই কোনো নিঃশব্দ আগুনের দ্যুতি। ফিওনা মুহূর্তেই এক ঘোরের মধ্যে পড়ে যায়। তার চোখ বিস্ফোরিত, সে নির্বাক, তবে তার মনোযোগ সম্পূর্ণরূপে লিনের প্রতিক্রিয়ার উপর কেন্দ্রীভূত হলো।
লিনের মুখাবয়ব তখন অবশ, চোখের পাতা একেবারে আটকে গেছে। সে যেন এক অজানা রাজ্যে হারিয়ে গেছে। লিনের চিত্তাকর্ষক দৃষ্টি তখন জ্যাসপারের ঠোঁটের দিকে নিবদ্ধ। হালকা রক্তিম বেগুনি সেই ঠোঁট সূর্যের আলোতে রাঙানো গোলাপের পাপড়ির মতো। জ্যাসপার সামান্য গলা খাকিয়ে নিল। তার কণ্ঠস্বরে অদ্ভুত মাধুর্য ছিল। কি হলো? এভাবে দেখছো কেন? তোমরা কি দেখছো এভাবে? কোথায় যাচ্ছিলে তোমরা? ফিওনা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আপনি ভার্সিটির সামনে এই সময় কি করছেন? জেসপার হেসে উত্তর দিল, এখানে কিছু কাজ ছিল, কিন্তু তোমাকে দূর থেকে দেখলাম তাই চলে আসলাম। ভাবলাম আজ ভালো করে আড্ডা দেওয়া যাক। লিন হঠাৎ উপলব্ধি করলো যে এই সুদর্শন পুরুষটি ফিওনার পরিচিত। ফিওনা বিষয়টি বুঝতে পেরে বলল, ও ও হচ্ছে লিন, আমার খুব ভালো বন্ধু। আর ও এই হলো জ্যাসপার অরিজিন, যিনি সেদিন আমাকে বাঁচিয়েছিলেন। লিন এতই অভিভূত হলো যে সে মুহূর্তে ফিওনার উপর ঝুঁকে পড়ে প্রায় অজ্ঞান হতে বসেছিল। ফিওনা ফিস ফিস করে বলল, লিন, স্বাভাবিক থাকো, ওনার সামনে এরকম করো না প্লিজ। জ্যাসপার সামনে এক পা রেখে বলল, চলো কফি শপে যাই, কিছুটা রিফ্রেশ হতে হবে। কফি শপের দরজায় প্রবেশের সঙ্গে সঙ্গে গরম বাতাসে স্নিগ্ধতার ঝোঁক বয়ে গেল। জ্যাসপার চেয়েছিল ফিওনার সাথে একান্তে কথা বলতে, কিন্তু লিনের উপস্থিতি তাকে ভীষণভাবে বিরক্ত করছিল। মনে মনে জ্যাসপার ভাবছিল, এই মেয়েটাকে এখন কি করে সরাবো। কফি শপের একটি টেবিলে অবশেষে তিনজন বসলো। জ্যাসপার গভীর চিন্তায় মগ্ন হয়ে অর্ডার করলো সুমাত্রা ডার্ক রোস্ট কফি। এই কফির ঝাঁঝালো মশলার গন্ধ তার রাগান্বিত মনে শান্তির পরশ দেয়। অন্যদিকে ফিওনা আর লিন হাসির ফোয়ারা ছড়িয়ে কোল্ড ব্রিউ কফি এর চুমুকে চুমুকে নিজেদের আলোচনায় মেতে ওঠে। জ্যাসপার এতটাই বিরক্ত ছিল যে তার পুরো মনোবল দিয়ে সেই রাগকে চেপে রাখার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর হঠাৎ লিনের মোবাইলে একটি কল আসে। জরুরি কারণে তাকে বাসায় ফিরতে হবে। লিন বিদায় জানিয়ে চলে যায়। জ্যাসপারের মনের এক কোণায় স্বস্তির নিঃশ্বাস বইতে শুরু করে। শেষমেশ ফিওনার সাথে একান্তে কিছু কথা সময় কাটানো যাবে। কিন্তু ফিওনার মনে ছিল উদ্বেগ। লিনের চলে যাওয়ার পর এই একান্ত মুহূর্তে জ্যাসপারের সাথে একা বসে থাকার অস্বস্তি ক্রমশ বাড়ছিল তার। জ্যাসপার আর সহ্য করতে পারেনি। সে সহ্য করতে না পেরে নিজে নীরবতার পর্দা ভেঙে জিজ্ঞাসা করলো, তুমি কি অস্বস্তি বোধ করছো? তোমার চুপ করে থাকাটা বেশ অসহ্য লাগছে। আমার মনে হচ্ছে তুমি কোনো ব্যাপারে বেশ চিন্তায় আছো। ফিওনা মৃদুস্বরে উত্তর দিল, আমি শুধু একটু বিভ্রান্ত হয়েছি আসলে। জ্যাসপারের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। সে জানে ফিওনার মনের প্রতিটি প্রশ্ন। ফিওনা তখন কৌতূহল সংবরণ করতে না পেরে প্রশ্ন করল, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আপনাকে দেখে তো চীনের বাসিন্দা মনে হয় না। জ্যাসপার গভীর সুরে জবাব দিল, আমি গ্রিসের ক্রেটা শহরে অধিবাসী। এখানে এক বিশেষ কাজের খ্যাতিতে এসছি। ফিওনা থমকে গেল, চোখের মণিতে বিস্ময়ের ঝালকানি। সত্যি আপনি গ্রিসের? জানেন, আমার জন্ম গ্রিসের পেট্রা শহরে। আমার বাবা ছিলেন ওখানকার বিখ্যাত বিজ্ঞানী। জ্যাসপারের চোখে এক প্রকার হতচকিত অভিব্যক্তি ফুটে উঠল। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি তাইলে গ্রিসের? তবে এখানে চীনে কেন?
ফিওনা বিষাদমাখা কণ্ঠে উত্তর দিল, আমি আমার গ্র্যান্ডপার কাছে থাকি। আমার মা ছিলেন চীনের আর বাবা গ্রিসের। তারা দুইজনেই এক দুর্ঘটনায় আমার ছোটবেলায় মারা যান। জ্যাসপারের মনে মুহূর্তের জন্য এক অপ্রত্যাশিত বিরক্তির স্রোত বয়ে গেল। উফ, শুরু হলো আবার এই বিরক্তিকর মানবিক আবেগের গল্প। জ্যাসপারের প্রশ্নটি হঠাৎ ভেঙে দিল ফিওনার চিন্তার ধারা। আজকে বাদ দেই, আরেকদিন বলবো, ফিওনা বলল কিছুটা দুঃখ নিয়ে। জ্যাসপার অন্তরালে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার ফিওনার কৌতূহল আবার জাগলো। আচ্ছা, আপনার বিশেষ কাজ কি চিনে? আমি কি জানতে পারি সে কাজটি কি? জ্যাসপার টেবিলের উপর হাত রেখে কিছুটা গম্ভীর হয়ে বলল, আসলে আমি একটি সায়েন্স ল্যাব তৈরি কাজ করছি গ্রিসে। তার জন্য কিছু ধারণা অভিজ্ঞতা দরকার, তাই এখানে এসে কিছু ল্যাব ঘুরে ঘুরে দেখতে চাই। ফিওনা আগ্রহভাবে জানালো, ও, এইটা তো খুব বড়সড় কাজ। আমার গ্র্যান্ডপা চ্যাংশিং চীনের বিখ্যাত বিজ্ঞানী। আমি আপনাকে তার ল্যাবে নিয়ে যেতে পারি। জ্যাসপার হতাশার স্বরে বলল, ও মাই গড, উনি তোমার গ্র্যান্ডফাদার? ওনার নাম অনেক শুনেছি, তবে উনি তো আমাকে অ্যালাউ করবেন না। ফিওনা দ্রুত বলল, আরে আমি আপনাকে নিয়ে যাব তো। গ্র্যান্ডপা একটা বিশেষ কাজে লন্ডনে গেছেন। এই সুযোগে আপনাকে আমি না হয় সাহায্য করলাম। এতে তো আর কোনো ক্ষতি নেই, শুধু ল্যাবটা ঘুরেই তো দেখবেন। জেসপার আগ্রহের ছোঁয়া নিয়ে বলল, আর ইউ শিওর? তাহলে তবে কবে নিয়ে যাবে লেবে? ফিওনা হাসি মুখে উত্তর দিল, আগামীকালই নিয়ে যাব, কালকে ভার্সিটির ক্লাস শেষেই। বিল মিটিয়ে ফিওনা যখন ফিরে আসে, জ্যাসপারও ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। কফি শপের দরজা দিয়ে বেরিয়ে এসে জ্যাসপার গাড়ির সামনে দাঁড়ায়। ফিওনা মৃদু হেসে হাত নেড়ে বিদায়ের সংকেত দেয়। জ্যাসপার সামান্য মাথা ঝুঁকিয়ে সম্মতি জানায়, কিন্তু তার ঠোঁটের কোণে দেখা যায় এক ফ্যাকাশে রহস্যময় হাসি। জ্যাসপার গাড়িতে উঠে পড়ে। সমস্ত পথ ধরে তার মাথায় ঘুরছে সেই সূক্ষ্ম চক্রান্ত, যার শিকার ফিওনা হতে যাচ্ছে। নিজের মনেই বিড় করে বলল, বোকা মানবী, কত সহজে ভোলানোর মতো। হিউম্যানরা আসলেই খুব বোকা, তারা যা দেখে তাই বিশ্বাস করে। জ্যাসপার জানে তার উদ্দেশ্য পূরণ হতে আর দেরি নেই। আগামীকালই হয়তো সমস্ত খেলার মোড় ঘুরে যাবে। ইতিমধ্যেই পর্বটি এখানেই শেষ হলো। যেতে যেতে কমেন্ট করবেন গল্পটি কেমন লাগছে, এবং লাইক ও শেয়ারও করবেন। তার সাথে নতুন যারা শুনছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে। হ্যালো শ্রোতারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুপর্ণা আবারও এসে পড়লাম আজ হোক গল্পের আরেকটি পর্ব নিয়ে। তো গল্পে কি হচ্ছে চলুন একবার গল্পে ফিরে যাই। পিকিং ইউনিভার্সিটি ক্লাসরুম। পরীক্ষা উপলক্ষে ভার্সিটি বন্ধ থাকলেও কোচিং ক্লাসগুলো চলছে। প্রফেসর চিজাং আজ জীববিজ্ঞানের এক অদ্ভুত রহস্যময় অধ্যায় নিয়ে আলোচনা করছেন, যার নাম ড্রাগন। মহাকালের বুকে লেখা এক প্রাচীন কিংবদন্তি। প্রফেসর তার স্বভাবসুলভ শান্ত গম্ভীর কণ্ঠে ব্যাখ্যা করতে শুরু করলেন। ড্রাগন মহাকালের এক বিস্ময়। তাদের বিশাল আকার, 20 ফুট দীর্ঘ দেহ আর অগ্নি নিক্ষেপের ক্ষমতা ছিল। তাদের আঁশগুলো ছিল ধাতব অলংকৃত।
দেখলে মনে হতো যেন সূর্যের আলোয় তৈরি এক ভয়ঙ্কর সুন্দর বর্ণালী। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের আগুন। একবার কোনো শিকারকে লক্ষ্য করলে সে আগুন তার আত্মাকে পুড়িয়ে ফেলতো। ফিওনা ক্লাসে বসে আছে, প্রফেসরের দিকে তার চোখ স্থির থাকলেও মন ড্র্যাগনের ভয়াল ছায়ায় ঢেকে যাচ্ছে। তার মনে প্রশ্ন জাগে, ড্র্যাগন কি এখনো কোথাও আছে? যদি আমি একদিন সত্যিকারের ড্র্যাগনের সামনে পড়ি, তাহলে কি বেঁচে ফিরব? এই অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তার চিন্তার স্রোতকে দ্রুত করে ফেলে। প্রফেসর তার লেকচার শেষ করলেন। ড্র্যাগনদের বিলুপ্তির কারণ আজও রহস্যের আড়ালে ঢাকা। হয়তো তাদের শক্তি এতটাই প্রবল ছিল যে তাদের বাঁচিয়ে রাখা মানুষের জন্য বিপজ্জনক ছিল। ক্লাস শেষ করে ফিওনা একাই পিকিং ইউনিভার্সিটির সবুজ গলি ধরে হাঁটছে। লিয়া আর লিন আজ অন্য কাজে ব্যস্ত। ফিওনা হাঁটছিল ঠিকই, কিন্তু তার ভেতরে এক শূন্যতা ও অস্থিরতা কাজ করছিল। ঠিক তখনই হঠাৎ সামনে এসে দাঁড়ালো একজন ডক্টর লিউজাং, ওয়াংলির নাতি। ফিওনা প্রথমে কিছুটা চমকে উঠল। আপনি এখানে? ফিওনার কণ্ঠে বিস্ময়। লিউজাং হালকা হেসে উত্তর দিল, হ্যাঁ, এদিকেই যাচ্ছিলাম। হঠাৎ তোমাকে দেখে ভাবলাম একটু কথা বলি। এরপর যে বিনিময়ে সঙ্গে কফি খাওয়ার প্রস্তাব দিল ফিওনাকে, ফিওনার মাথায় জ্যাসপারের কথা মনে পড়ল। আজ সন্ধ্যায় তার সঙ্গে ল্যাবে যাওয়ার কথা। সে তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, দুঃখিত মিস্টার লিউ, আজ নয়, অন্যদিন সময় দেব। আজ আমার একটা বিশেষ কাজ রয়েছে। লিউজন মৃদু হেসে বিদায় নিল। ফিওনা কিন্তু একটি বিষয় লক্ষ্য করেনি। সামনের কফি শপের সামনে দাঁড়িয়ে থাকা রোলস রয়েস গাড়ি কাচ ভেদ করে একজোড়া তীক্ষ্ণ চোখ তাদের প্রতিটি নড়াচড়া অনুসরণ করছিল। গাড়ির ভেতরে বসেছিল জ্যাসপার। তার গভীর সবুজ চোখে শীতল রাগ জমা হচ্ছিল। মনে মনে সে চাপা বিরক্তি নিয়ে ভাবল, এই ছেলেটাকে ফিওনার বয়ফ্রেন্ড নাকি? হিউম্যানদের মধ্যে এত আবেগ কেন বুঝি না, নির্বোধের দল। ফিওনা হাঁটতে হাঁটতে সামনেই দাঁড়ানো জ্যাসপারের গাড়ি দেখতে পেল। দ্রুত পায়ে গাড়ির কাছে যেতেই দরজা যেন জাদুকরীভাবে খুলে গেল। ফিওনা এক মুহূর্ত দেরি না করে গাড়িতে বসে পড়ল। কতক্ষণ ধরে এসেছেন আপনি? ফিওনার কণ্ঠে এক ধরনের অস্থিরতা। জ্যাসপার তার দৃষ্টি এক নিমিষে শক্ত করে তীক্ষ্ণ কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, লোকটা কে ছিল? ফিওনা হকচকিয়ে গেলেও দ্রুত নিজেকে সামনে নিল। ও, উনি তো আমার গ্র্যান্ডপার পার্টনার মিস্টার ওয়াংলির গ্র্যান্ডসন, ডক্টর লিউজান। মিস ঝ্যাংয়ের চিকিৎসা উনি করছেন। জেসপার ঠোঁটের কোণে হালকা এক অবজ্ঞা রেখা টেনে গাড়ির ইঞ্জিন চালু করলো। তার মানে আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন? ফিওনা আবার প্রশ্ন করল। জেসপার ঠান্ডা হাসি দিয়ে বলল, আমি কারো জন্য অপেক্ষা করি না ফিওনা, সময় উল্টো আমার জন্য অপেক্ষা করে। অবশেষে গাড়ি থামলো ফিওনার বাড়ির সামনে। ফিওনার মনে তখন একটাই প্রশ্ন, জেসপার তার বাড়ির ঠিকানা জানলো কিভাবে? জেসপার তার ভাবনাগুলো যেন মুহূর্তেই পড়ে ফেলল। ভাবছো কিভাবে তোমার ঠিকানা জানলাম, তাই না? জেসপার মৃদু হেসে বলল, আমি এখানে লেপ তৈরির কাজে এসেছি। মিস্টার চ্যাংশিংয়ের মতো বিখ্যাত বিজ্ঞানীর বাড়ি চিনব না? তা কি কখনো হয়?
আমি আপনি সবই জানেন তাই না? ফিওনা একটু হেসে বলল। জ্যাসপার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, সব কিছু নয়, কিছু কিছু জিনিসের জন্য আমার অপেক্ষা করতে হয়, বুঝলে? ফিওনা নিশ্চিত করলো, গ্র্যান্ডপা লন্ডনে, মিস চ্যাং হাসপাতালে। আমরা সোজা লেবে প্রবেশ করব, কোনো সমস্যা হবে না। জ্যাসপার বলল, সময় অপচয় করার কোনো মানেই নেই। ল্যাবের সামনে এসে ফিওনা দ্রুত পাসকোড টাইপ করলো। স্বয়ংক্রিয় দরজা খুলে গেল। ভেতরে ঢুকতেই ফিওনার চোখের সামনে ধরা পড়ল তার পরিচিত সেই বিশাল রুম, নিখুঁতভাবে সাজানো, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ভরা। জ্যাসপার লেবের চারপাশে পায়চারি করতে করতে প্রতিটি যন্ত্র স্পর্শ করে দেখতে লাগলো। তার ঠোঁটে এক বিদ্রুপাত্মক হাসি ফুটে উঠল। সব কিছুই কেমন পরিষ্কার, সুন্দরভাবে সাজানো হয়েছে। জ্যাসপার তার ছেলের আভাস মিশিয়ে বলল, এই লেব তো সেদিন কিয়ৎক্ষণের মধ্যেই তছনছ হয়ে গিয়েছিল। এমন একদম নতুন। মানুষ জিনিস মেরামত করতে খুবই দক্ষ, কিন্তু সম্পর্ক মেরামতের সময় তারা তেমন সফল হয় না। এবার তার দৃষ্টি পড়ল পাশের সেই গোপন কক্ষের দরজার দিকে। জ্যাসপার তার কাছে এসে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা ফিওনা, এটা কিসের রুম? ফিওনা কণ্ঠ একটু কেঁপে উঠল। এটা সিক্রেট রুম। এখানে গ্র্যান্ডপা আর ওয়াংলি কোনো গোপন প্রকল্পের কাজ করছেন। বিশেষ অনুমতি ছাড়া এখানে কেউই ঢুকতে পারে না, আমিও না। জ্যাসপার বিদ্রুপের হাসি হাসলো। ফিওনা, তুমি কি এতটাই বোকা যে জানো না এই পৃথিবীতে যা কিছু নিষিদ্ধ তা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে? এখন বলো, এই রুমের পাসকোড কি? ফিওনা মাথা নেড়ে বলল, আমি আমি এই রুমের পাসকোড জানি না। গ্র্যান্ডপা আমাকে কখনো বলেননি। জেসপার তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তুমি চাইলেও গ্র্যান্ডপা তোমাকে এই রুমে ঢোকার অনুমতি দেয়নি। তাহলে তো মনে হচ্ছে এটা জানার সময় হয়ে গেছে। ফিওনা ইতস্তত করে বলল, আমি তার বিশ্বাস ভাঙতে চাই না। ফিওনার নীরবতা দেখে জ্যাসপারের চোয়াল তীব্রভাবে শক্ত হয়ে উঠল। তার তীক্ষ্ণ অলিভ গ্রিন চোখের চারপাশ রক্তিম আভায় আচ্ছন্ন। ক্রোধে তার মুখের সাধারণ সৌন্দর্য তখন এক পৈশাচিক রূপ ধারণ করার জন্য প্রস্তুত। সে কড়া স্বরে বলে উঠল, ফিওনা, আমি বলছি তোমাকে, এই দরজাটা খোলো এক্ষুনি। ফিওনা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। কোনো সাড়া না পেয়ে জ্যাসপার ফিওনার হাত শক্ত করে চেপে ধরে তাকে দরজার ডিসপ্লের সামনে নিয়ে গেল। ছাড়ুন আমাকে জ্যাসপার, আমার লাগছে। ফিওনার কণ্ঠে ব্যথা ফুটে উঠল। জ্যাসপার জোর করে ফিওনার বুড়ো আঙ্গুলটা ডিসপ্লেতে চেপে ধরল, কিন্তু প্রত্যেকবারই ডিসপ্লেতে ভেসে উঠল একটাই বার্তা, পাসওয়ার্ড ডিনাইড। জেসপার ধীরে ধীরে ফিওনার হাত ছেড়ে দিল। তার অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল। ফিওনার কণ্ঠ রাগে কাঁপছিল। তীক্ষ্ণ প্রশ্ন তার ঠোঁট থেকে ঝরল, আপনার সাহস কিভাবে হয় আমার সাথে এমন ব্যবহার করার? আপনার আসল উদ্দেশ্য কি? কে আপনি? জ্যাসপারের ঠোঁটে এক বিদ্রুপের হাসি ফুটে উঠল। বোকা মানবী, সে বলল, আমি বুঝেছি তোমার সাথে এভাবে কিচ্ছু হবে না। তার আগে তোমাকে আমার আসল পরিচয়টা দিয়েই দেই, দেখবে আমার আসল রূপ। ফিওনার চোখ ভয়ে বড় হয়ে গেল।
আমি কিছু জানি না, প্লিজ এখান থেকে বেরিয়ে যান। জ্যাসপার শীতল গলায় বলল, ঠিক আছে, তাহলে দেখো আমি কি করতে পারি। মুহূর্তের মধ্যে জেসপারের সারা শরীর এক অদ্ভুত শক্তির ঢেউয়ে আচ্ছন্ন হয়ে গেল। তার পেশিগুলো ফুলে উঠল, তার চোখের রং বদলে এক তীব্র লাভার আবায় রূপান্তরিত হলো। হ্যাঁ, তার শরীরের প্রতিটি অংশে এক অমানবিক পরিবর্তন ঘটতে শুরু করলো। তাকে আর মানুষ বলা যায় না। ফিওনার পা থেকে মাথা পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে গেল। তার চোখের সামনে বিশাল 20 ফুট উচ্চতার ড্রাগন দাঁড়িয়ে আছে। তার ডানা দুটো ছড়িয়ে আছে শরীর ঘন সবুজ রঙের, আর চোখ দুটি তীব্র আলো ছড়াচ্ছে। এবার বুঝলে তুমি কার সাথে কথা বলছো? জ্যাসপার ড্র্যাগনের মতো গম্ভীর ভয়ানক কণ্ঠ ফিওনার কানে প্রবেশ করলো। আমি ড্র্যাগন প্রিন্স জ্যাসপার অরিজিন। ভয়ে ফিওনার হাত পা স্থির হয়ে গেল। তার জ্ঞান কিছুটা অন্ধকারে চলতে যেতে লাগলো। শেষ পর্যন্ত তার চোখের সামনে সব কিছু কালো হয়ে গেল, আর সে জ্ঞান হারালো। ফিওনার অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথে জ্যাসপার ধীরে ধীরে নিজের মানব রূপে ফিরে আসে। উফ, সে নিঃশ্বাস ফেলে বলল, এই মানবজাতি কেন এত দুর্বল? হতাশা আর তাচ্ছিল্যতা তার চোখে। জ্যাসপার দ্রুত ল্যাবের কম্পিউটারে গিয়ে টাইপ করলো, মিস্টার চ্যাংশিং, আমি আপনার একমাত্র নাতনি অ্যালিসন ফিওনাকে আমার সাথে করে নিয়ে গেলাম। আমার ভাই এথেরিয়ানকে যদি মুক্ত করবেন, সেদিন আবার নিজের নাতনিকে দেখতে পাবেন। অ্যাথেরিয়ানের সামান্য ক্ষতি হলে ফিওনার কি হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমার সাথে যোগাযোগ করবেন। বার্তা পাঠিয়ে জ্যাসপার ফিওনাকে কাঁধে তুলে নিল। তার শক্তিশালী বাহু ঘিরে ধরে থাকলো অজ্ঞান ফিওনার দেহ। ল্যাবের প্রবেশদ্বার অতিক্রম করে সে দ্রুত গাড়ির দিকে এগিয়ে গেল। ফিওনার গাড়ির আসনে বসিয়ে জ্যাসপার ড্রাইভিং সিটে বসলো। তার অলিভ গ্রিন চোখের অভিব্যক্তি ছিল অত্যন্ত যুদ্ধের সাক্ষী। জ্যাসপার জানে ফিওনার জীবন এখন তার হাতে, এবং অ্যাথেরিয়ানের মুক্তি ফিওনার হাতে। গাড়ি স্টার্ট দেওয়ার জন্য জ্যাসপার গভীর নিঃশ্বাস নিয়ে চাপ দিল। ইঞ্জিনের গর্জন গম্ভীর অরণ্যের গর্জনের মতো শোনাচ্ছিল। অন্ধকার পথ ধরে গাড়ি চলতে শুরু করলো, ফিওনাকে বন্দি করে এক অজানা নতুন লক্ষ্যের দিকে। পরবর্তী পর্বে কি হতে যাচ্ছে একটু লক্ষ্য রাখবেন, আমাদের পাশে থাকবেন। চেতনাহীন অবস্থায় শুয়ে আছে, তার জ্ঞান তখনও পুরোপুরি ফেরেনি। মস্তিষ্কের কোনো এক গভীর কোণ থেকে ক্ষীণ সিগন্যাল আসছিল, যে তাকে অদ্ভুত এক মৃদু আচ্ছন্নতার অনুভূতি দিচ্ছিল। তার মনে হচ্ছিল সে যেন শূন্যতায় ভাসছে, আর শরীরকে ঘিরে আছে এক ঠান্ডা শীতল বাতাসের স্পর্শ। মনে হয় যেন কোনো কিংবদন্তির পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে সে অসীম মেঘের সমুদ্র পেরোচ্ছে। এই অনুভূতিগুলো স্বপ্নের মতো হলেও বাস্তবের চেয়েও বেশি জীবন্ত। আসলে ফিওনা শুয়ে আছে জ্যাসপারের ড্র্যাগন রূপের কঠিন ধাতব আঁশের পিঠে। জ্যাসপার তার বিশাল শক্তিশালী ডানা মেলে বাতাস চিরে উড়ে চলছে এক অজানার দিকে। ড্র্যাগন সত্তা এখন প্রখরভাবে উপস্থিত, একটি অনন্ত যাত্রা
যেখানে মেঘ আর অসীম আকাশ ছাড়া কোনো গন্তব্য নেই। ফিওনার শরীর মেঘের শীতল বায়ুতে সমর্পিত, কিন্তু মন তখনও জেগে ওঠেনি এই অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে। মেঘের রাজ্যের সে অসীম আকাশ থেকে অভিজাত জ্যাসপার ধীরে ধীরে মাটিতে নেমে এলো। এক মুহূর্তে তার বিশাল ড্র্যাগন রূপের গৌরবময় ছায়া রূপান্তরিত হলো মানব রূপে। সে উজ্জ্বল রোদের নিচে শুকনো মাটির স্পর্শ অনুভব করল। ফিওনাকে পাজাকলা করে তুলে নিয়ে সে সামনের দিকে অগ্রসর হলো। অসহায় ফিওনার নিথর শরীর এক পশমী বালিশের মতো জ্যাসপারের উপর ন্যস্ত। জ্যাসপারের মুখে নিবিড় সংকল্প। পায়ের নিচে পৃথিবীকে আলিঙ্গন করে সে এক গন্তব্যের দিকে এগিয়ে চলল, যেখানে ফিওনার জন্য অপেক্ষা করছে এক নতুন শুরু। রাত তখন প্রায় 1টা। ডক্টর লিউজানের ডিউটি অনেক আগেই শেষ, কিন্তু সে ফিওনার জন্য অপেক্ষা করছিল। আজ মিস ঝ্যাংয়ের ফিওনাকে দেখতে আসার কথা ছিল। লিউজান ভেতরে ভেতরে আশা করলেও ফিওনার মোবাইল ফোনে কল করতে শুনতে পেল ফোনটি বন্ধ। ডরমিটরিতে লিয়া মনমরা হয়ে ফিওনার চিন্তায় আছে। মেয়েটা এক রাতে ফিরল না কেন? সে ভাবল বাড়িতে বা হাসপাতালে থাকলেও তো অন্তত ফোন করে জানাতো। লন্ডনে মিস্টার চ্যানশিয়ং কয়েকবার ফিওনার ফোনে কল দিলেন, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ পেলেন। মিস ঝাংয়ের খবর জানতে চেয়ে তিনি আর ফিওনাকে ফোন করলেন না। মনে মনে ভাবলেন হয়তো ঘুমিয়ে পড়েছে। মিস্টার চ্যাংশিং আর ওয়াংলি আগামীকালকেই চীনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন। অ্যাথেরিয়ানকে লন্ডনের লেবে ট্রান্সফার করার চিন্তা তাদের মনেও মেঘ জমিয়েছে। অবশেষে রাতের গভীরতা ভেঙে ভোরের আলোর সিঁড়ি বেয়ে ঘরে ঢুকতে শুরু করেছে। সূর্যের কিরণ শরীরে লাগতেই ফিওনার ঘুম ভেঙে যায়। তার জ্ঞান ধীরে ধীরে ফিরতে শুরু করে। চোখ খুলে ফিওনা পিট পিট করে তাকায়। আমি কি নিজের রুমে আছি এই মুহূর্তে? এই ভেবে ধীরে ধীরে বিছানার ওপর বসে পড়ে। চোখ ভালোভাবে মেলতেই ফিওনার রক্তচাপ বেড়ে থাকে। চারপাশের দৃশ্য তার কাছে অচেনা। একটা তার রুম নয়, এটা তো তার রুম নয়। এ কি কাচের দেয়াল দিয়ে ঘেরা এক অচেনা কক্ষ। দরজা জানালা বলতে কিছু নেই। পুরো কাচে, শুধু পুরো চারপাশটা কাচের দেয়াল। ফিওনা দেখল সেই দেয়ালের ওপর পাশে প্রকৃতির অপরূপ দৃশ্য। আকাশ তার মাথার ঠিক ওপরে, শুধু দূরবর্তী মেঘগুলোর সান্নিধ্য। হঠাৎই ঝর্ণার পানি প্রবাহের মৃদু আওয়াজ কানে এলো। অজানা আশঙ্কায় ফিওনা দ্রুত বিছানা ছেড়ে নামল। কাচের দেয়ালের সামনে এসে উকি দিতেই আতঙ্কের শিহরণ খেলে গেল শরীরে। সে যেন এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রয়েছে, নিচে অসীম গভীরতা। লেবের ঘটে যাওয়া সব ঘটনা ধীরে ধীরে ফিওনার স্মৃতিতে ফিরে এলো। ভয়ের আবহে কাচের দেয়ালের পাশে নিঃশব্দে বসে পড়ল ফিওনা। সে বুঝতে পারল জ্যাসপার সেই ড্র্যাগন, অর্থাৎ সে এখন সেই ভয়ঙ্কর মনস্টারের কবলে। আমি এখন কিভাবে বাসায় যাব? মনে মনে উচ্চারণ করছে সে। তার হৃদয়ে এখন
ক্ষীণ আশা খোঁজার চেষ্টা করে, গ্র্যান্ডপা তুমি কোথায়? আমাকে উদ্ধার করো গ্র্যান্ডপা। তার অন্তরে এক বিশাল উত্তেজনা, এক অনিশ্চিত ভবিষ্যতের ভয় বয়ে চলল। জেসপার অরিজিন দীর্ঘকালের জন্য ফিওনাকে তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে পুষ্পরাজ পাহাড়ের চূড়ায়। এখান থেকে ফিওনা জেসপারের ইচ্ছা ব্যতীত ফিরে যাওয়ার চিন্তাও করতে পারবে না। গভীর সমুদ্রের ওপরে অবস্থানরত এই পাহাড় যেন প্রাকৃতিক সৌন্দর্য আর বিপদের এক সমন্বয়। পাহাড়ের চূড়ায় প্রতিষ্ঠিত এই বাড়িটি হলো মাউন্টেন গ্লাস হাউস। এটি এক অনন্য সৃষ্টির উদাহরণ, যার দেয়াল সম্পূর্ণ কাচের, যা বাহিরের প্রকৃতির সৌন্দর্যকে ভেতর ধারণ করে। এখানে প্রতিটি ভোরের সূর্যের আলো আর রাতের চাঁদের প্রতিফলন এক বিমূর্ত শিল্পকর্মের মতো। প্রথম তলায় রয়েছে একটি বিশাল লিভিং রুম, আর আরামদায়ক সোফা আর কাচের টেবিল। আসবাবপত্রগুলি সাদা আর নীল রঙের মিশ্রণে সাজানো। দ্বিতীয় তলায় উঠলেই দেখা যায় এক অপূর্ব দর্শনীয় স্থান, যেখান থেকে প্রকৃতির অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। ফিওনা এই মুহূর্তে মাউন্টেন গ্লাসের দ্বিতীয় তলার মাঝের রুমে অবস্থান করছে। রুমটির কেন্দ্রবিন্দুতে থাকা বিশাল কুইন সাইজের বিছানাটি মেঘের বিশ্রামস্থলের মতো। এই বাড়িটি নির্মিত হয়েছিল জ্যাসপারের পূর্বপুরুষদের হাতে, যারা পৃথিবীতে অবস্থান করার জন্য এই স্থানটিকে প্রস্তুত করেছিলেন। আরও গভীরে গেলে এই ঝর্ণার গুহার অন্তরালে একটি বিশাল ল্যাবরেটরি গড়ে তোলা হয়েছে, যা বৈজ্ঞানিক গবেষণার উপকরণে পরিপূর্ণ। ফিওনা তখনও জড়সড় হয়ে বসে আছে, তার গাল বেয়ে অশ্রু ঝরছে। হঠাৎ কোথাও একটি বিশাল কিছু পাহাড়ের মাটিতে ধপ করে পড়ার প্রবল ধ্বনি। ভূমিকম্পের মতো সেই ঝাঁকুনি ফিওনাকে ক্ষেপে ওঠার জন্য বাধ্য করে। তার হৃদয়ে লড়াই চলছে, পালাতে চাইছে, কিন্তু শরীর অবশ হয়ে গেছে। জ্যাসপার গ্লাস হাউসের নিচতলায় লিভিং রুমে বিশাল সোফায় আরাম করে বসে আছে। তখনই হাউসের দরজা খুলে প্রবেশ করল রূপালী ড্র্যাগন মেয়েটি, অ্যালভেরা। তার মুখশ্রী তাজা তুষারপাতের মতো সাদা। প্রিন্স অরিজিন অ্যালভেরা মাথা নত করে বলল, আপনাকে এই মুহূর্তে লেবে যেতে হবে। কিং ড্র্যাকনিস আপনার সাথে যোগাযোগ করতে চান। জ্যাসপার গম্ভীর নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে অ্যালভেরা, তুমি এখন চলে যাও, আমি আসছি। জ্যাসপার লেবে প্রবেশ করে ড্র্যাকনিসের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। বলুন ড্র্যাকনিস। ড্র্যাকনিস গম্ভীর গলায় উত্তর দিলেন, জ্যাসপার মাই সান, তোমার মিশন কত দূর এগোলো? অ্যাথেরিয়ান কোন অবস্থায় রয়েছে? চিন্তা করবেন না, খুব শীঘ্রই অ্যাথেরিয়ান মুক্ত পাবে। জ্যাসপার আত্মবিশ্বাসের রেশ নিয়ে বলল, সঠিক বলেছ, তবে মনে রেখো, ড্র্যাগন রাজ্যের নিয়ম ভঙ্গ না করাই আমাদের মূল কর্তব্য। ড্র্যাকনিস সতর্ক করলেন, অযথা কোনো মানবের ক্ষতি যেন না হয়। আমার উপর ভরসা রাখুন ড্র্যাকনিস, আমি জানি আমি কখনো খামখেয়ালি হয়ে কাউকে শাস্তি দেই না। আমি জানি মাই সান, এজন্যই তোমাকে ভেনাসের প্রিন্স হিসাবে আখ্যায়িত করেছি। ড্র্যাকনিস স্নেহময় কণ্ঠে বললেন। কিছুক্ষণ পর জ্যাসপার গ্লাস হাউসে ফিরে এলো। সে নীরবভাবে অ্যালভিরা, থার্নিয়াস এবং অন্যান্য ড্র্যাগন সদস্যদের একত্রিত হওয়ার নির্দেশ দিল। শোনো সবাই,
জ্যাসপার গম্ভীর সুরে শুরু করলো, আমাদের একমাত্র লক্ষ্য হলো অ্যাথেরিয়ানকে মুক্ত করা। কিন্তু সাবধান, ড্র্যাকনিস যেন এই মানবী মেয়েটির কথা কোনোভাবেই জানতে না পারে। তার অবস্থান গোপন রাখতে হবে। অ্যালভিরা দ্বিধা প্রকাশ করলো, কিন্তু প্রিন্স মানব মেয়েটি কি আমাদের বিরুদ্ধে হুমকি হয়ে উঠতে পারে? তাকে বিপন্ন মনে করার কোনো প্রয়োজন নেই। সে একজন সাধারণ মানবী, জ্যাসপার বলল, তার চোখে তীব্র দৃঢ়তা। তবে যদি ড্র্যাকনিস জানে আমরা কোনো সাধারণ মানুষকে বন্দি করে রেখেছি, তবে আমাদের পরিকল্পনা বিপর্যস্ত হবে। তাই আমাদের চুপচাপ থাকতে হবে। আর এই মেয়েটিকে আপাতত আমার উপরে ছেড়ে দাও। তো বন্ধুরা, এই পর্বটি এখানেই শেষ হলো। আগামী পর্ব আবার খুব জলদি আপনাদের কাছে নিয়ে আসব। তো গল্পটি শুনে কেমন লাগছে একটু মন্তব্য করবেন, লাইক কমেন্ট একদম শেয়ারও করবেন পারলে, আর সাথে সাথে সাবস্ক্রাইবও করবেন।